স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের 5 জনকে হত্যা, 2 জনকে আটক করেছে পুলিশ। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো 350, 24 ঘন্টায় নতুন মৃত্যু 9 শিশু। পশ্চিমবঙ্গে শুরু হলো বিজেপির শাসন, তামিলনাড়ুতে আটকে গেছে নতুন সরকারের শপথ। এবারে বিস্তারিত। গাজীপুরের কাপাসিয়ায় এক নারী ও তার 3 শিশুকন্যা ও ভাইকে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিহত 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় সপরিবারে ভাড়া থাকতেন প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। গতরাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘরে মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শারমিনের স্বামী ফোরকান হত্যাকাণ্ডের জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। জাহাঙ্গীর, মরদেহগুলোর ময়নাতদন্ত শেষ হতে কত সময় লাগতে পারে, আর হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কি বলছে জানাবেন আমাদের। জি আনোয়ার, এই মুহূর্তে কিন্তু লাস্ট 5টি আসলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের আনা হয়েছে এবং মর্গে রাখা হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে ময়নাতদন্ত করবে এবং এর আগে যে বাড়িতে ঘটনা ঘটেছে প্রবাসী মনির হোসেনের বাড়িতে, সেখান থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে, পুলিশ উদ্ধার করেছে এবং সেখান থেকে কিন্তু একটি গোপালগঞ্জ সদর থানায় একটি আবেদনের কপি পেয়েছে পুলিশ। সেখানে উল্লেখ রয়েছে যে পরকীয়ার ঘটনা রয়েছে ফোরকানের স্ত্রী শারমিনের সাথে এবং রাজু নামের তার এক খালাতো ভাইয়ের সাথে এই পরকীয়ার ঘটনা রয়েছে, যার কারণে রাজু এবং তার শারমিনের পরিবারের সদস্যরা গত 3 তারিখে তাকে মারধর করে এবং এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে আসলে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পত্রটি কিন্তু মরদেহের মাঝখানে ছিল এবং পুলিশ সেটি উদ্ধার করেছে এবং উদ্ধারের পরে আসলে জানা গেছে যে পুলিশ ধারণা করছে যে ফুরকানি আসলে হত্যা করে কাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এবং পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং এই মামলার জন্য কিন্তু কর্তৃপক্ষ থানা পুলিশ এবং পরিবারের সদস্যরা প্রস্তুতি নিচ্ছে এবং লাশের ময়নাতদন্তের কেবল এখানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। আসলে লাশগুলো ময়নাতদন্ত করতে সময় লাগবে এবং মামলা হলে আমরা পরবর্তী সময়ে বিস্তারিত জানাতে পারবো। আনোয়ার। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো 350। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 24 ঘন্টায় মারা যাওয়া 9 শিশুর মধ্যে 3 জন হামে এবং 6 শিশুর হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 352। একই সময় সারা দেশে আরও 946 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং 489 শিশুর হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1435 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 47,656 শিশুর। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 33,631টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 29,746 শিশু। এছাড়া দেশে 6,979 শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের টিকা দেওয়ার পরও শহর ও গ্রামে বেশ কিছু শিশু বাদ পড়ে যাবে। তাদেরকে নিয়মিত টিকাদান কর্মসূচির মধ্যে আনা প্রয়োজন। এছাড়া যারা সুস্থ হচ্ছে তাদের পরবর্তীতে কোনো ধরনের জটিলতা হচ্ছে কিনা সেসব নজরদারিতে রাখা জরুরি। শনিবার রাজধানীতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা জানান আলোচকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী হাম ও হাম সন্দেহে প্রায় ৩০০ শিশু মারা গেছে, যাদের বয়স ১ বছরের নিচে। শনিবার শুধু বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয় ৯০ জন শিশু। এত সংক্রমণের কারণ টিকা দেওয়ার ঘাটতি, ঘনবসতি, কয়েকটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অধিক লোকের সমাবেশ এবং হাসপাতালে ভর্তির পর শয্যার সংকট। শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত হামের বর্তমান পরিস্থিতি, ঝুঁকি ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। 12ই ফেব্রুয়ারির ইলেকশন, তার কিছুদিনের মধ্যেই রোজা এবং ঈদ, সেই কারণে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পপুলেশন মুভ অ্যারাউন্ড বাংলাদেশ। ঢাকা থেকে দেখা গেল প্রায় বেশ কোটিখানেক লোকের একটা মুভমেন্ট, which causes decreased immunity, which is also another important cause of this sudden uprise of the measles. আলোচনায় বক্তারা জানান, ডিসেম্বরেই এই সংক্রমণের আভাস পাওয়া যায়। হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকা ক্যাম্পেইন চলছে। তারপরও গ্রাম ও শহরে কিছু শিশু বাদ পড়ে যাবে, তাদের নিয়মিত টিকার আওতায় আনা প্রয়োজন। ডিসেম্বর থেকে একটু কিন্তু আমরা পাচ্ছিলাম, মানে রোহিঙ্গাতে একটু বাড়ছিল, জানুয়ারিতেও অল্প অল্প বাড়ছিল। তো আমরা যখন গ্র্যাজুয়ালি দেখি যে কেসের সংখ্যাটা জানুয়ারিতে যত ছিল ফেব্রুয়ারিতে ডাবল হয়ে গেল। আমরা দেখছি যে বাদ পড়া বাচ্চা আছে, শহরে আছে 30 থেকে 40%, আর গ্রামে আছে অ্যারাউন্ড 15%। এছাড়া মাতৃস্বাস্থ্যের দিকে বিশেষ নজর এবং পুষ্টির চাহিদা পূরণের ব্যবস্থা করা জরুরি বলেও জানান আলোচকরা। ততক্ষণ পর্যন্ত আমরা পরে গিয়ে কারণ চিহ্নিত করতে পারবো, কিন্তু আসলে এই সমস্যার সমাধানের জন্য পুষ্টির দৃষ্টিভঙ্গি থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা নিতে পারবো না। যারা এখনো টিকা পায় নাই তাদেরকে আমরা সবাই মিলে মোটিভেট করে টিকার আওতায় নিয়ে আসতে হবে। তারা আরও বলেন, হাম নতুন রোগ নয়, অব্যবস্থাপনায় এটি ফিরে এসেছে। ভবিষ্যতে যাতে অন্য সংক্রামক রোগ ফিরে না আসে তার জন্য সজাগ থাকতে হবে। চলমান আরেক যে একটা ডোজ লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইশতেহার বাস্তবায়নে সরকারকে সফল করতে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। শনিবার বিএনপিও এর 3 সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির মাঠ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা, যেখানে যোগ দেন বিএনপি সহ 3টি সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। দেশ তৈরি করতে চাই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন সরকার প্রধান। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। এ সময় গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে হত্যার শিকার মাদারীপুরের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। দুপুর 1:30টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে পৌঁছায়। এ সময় স্বজন ও এলাকাবাসীর কান্না ভারী হয়ে ওঠে পুরো এলাকা। তাকে এক নজর দেখতে মানুষের ঢল নামে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়। ফ্লোরিডায় মার্কিন এক নাগরিক বৃষ্টি ও তার ক্লাসমেট লিমনকে হত্যা করে। পরবর্তীতে দেশটির পুলিশ প্রথমে লিমন ও পরে বৃষ্টির মরদেহ উদ্ধার করে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাল্টে গেল রংপুরের পপকর্ন বিক্রেতা আল আমিনের জীবন। মানিকগঞ্জের একটি বেসরকারি আবাসিক স্কুল দায়িত্ব নিয়েছে তার। আল আমিনকে নিয়ে দীপ্ত টিভিতে প্রতিবেদন প্রচারিত হয়। আর পপকর্ন বিক্রি করতে হবে না রংপুরের আল আমিনকে। এখন লেখাপড়া করে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখছে সে। এই সুযোগ করে দিয়েছে মানিকগঞ্জের একটি বেসরকারি স্কুল।
গত 11 এপ্রিল দীপ্ত টিভিতে আলামিনকে নিয়ে সংবাদ প্রচার হয়। এরপর তাকে নিয়ে আলোচনা শুরু হয় এবং অন্যান্য গণমাধ্যমও সংবাদ প্রচার করে। আলামিনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে মানিকগঞ্জের একটি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক পর্যন্ত তার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই নতুন জীবনে আলামিনের উচ্ছ্বাস প্রকাশ। এখন আমি ঢাকায় পড়াশোনা করব, অনেক সুন্দর জায়গায়, এনে অনেক নতুন জীবন শুরু করব আবার প্রথম থেকে। আলামিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন তার পরিবারের সদস্যরাও। এখানকার পরিবেশ দেখে আমাকে খুব ভালো লাগতেছে এবং আমার নাতিকে এখানে আমি শিক্ষা করাবো। ও যেন এখান থেকে শিক্ষা লাভ করিয়া ওর মানুষের মতো মানুষ হতে পারে। বাচ্চা আমার ভালো থাকে ওরাই ভালো, আমার শান্তি। আলামিনের জন্য আমাদের দোয়া আছে। আলামিনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন বিদ্যালয়ের অধ্যক্ষ। ও যেহেতু চাচ্ছে পড়াশোনা করতে, তাহলে তার পড়াশোনার সুযোগটা করে দিতে হবে। এই রিপোর্টটি যিনি করেছেন সাংবাদিক, ওনার সাথে যোগাযোগ করি এবং করে আমি বলি যে আলামিনের জন্য আমি কিছু করতে চাই, যে এখানে আবাসিক ব্যবস্থা আছে এবং সেই হোস্টেলে থেকে সুন্দরভাবে সে পড়াশোনা করবে, এই দায়িত্বটা আমি নিতে চাই। আলামিনের স্বপ্ন ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 25 যাত্রী। শনিবার সকাল 11টার চুনতি ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়া যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 1 জন, আহত হয় অন্তত 28 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও 3 জন। প্রায় 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। দোজাহারি হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ এবং নাগরিকদের সচেতন হতে হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা, সংকটের উৎস এবং নাগরিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনারে এমন মত দেন তারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আয়েশা আখতার এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন। প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সহ আরও অনেকে। রাঙামাটি সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হেগেরা চাকমা। পুলিশ জানায়, রাঙামাটি সাজেকের মারিশা দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে তারা। এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে হেগেরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ এর কালেক্টর নামে পরিচিত। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে 11 মে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সাজেক সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। নদী ও সাগর থেকে অবাধে আহরণ করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। এর সঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে আনা হচ্ছে রেণু। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে সম্ভাবনাময় চিংড়ি হ্যাচারি শিল্প। এটি পটুয়াখালীর সোনাতলা নদীর দৃশ্য। এভাবে প্রতিনিয়ত নিষিদ্ধ জাল ব্যবহারের মাধ্যমে শিকার করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। শুধু এ নদী নয়, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, আন্ধারমানিক, রাবণাবাদ ও তেঁতুলিয়া নদীসহ জেলার সকল নদীর চিত্র একই। এতে ধ্বংস হচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ক্ষুদ্র জলজ প্রাণী ও প্লাঙ্কটন। অন্যদিকে ভারত থেকে অবৈধভাবে ঢুকছে চিংড়ির রেণুপোনা। এসব পোনা কম দামে বিক্রি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট, বটতলা ও কুড়িয়া ব্রিজ সহ সীমান্তবর্তী এলাকায়। এতে চাপে পড়েছে দেশীয় চিংড়ি হ্যাচারি শিল্প। আধুনিক পদ্ধতিতে কোটি কোটি রেণু উৎপাদনের সত্ত্বেও বিক্রি করতে না পারায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। নদীর মাছ ধরা নিষিদ্ধ, রেণু
তা ধরতেছে, অবাধে বেচা কিনা হচ্ছে, আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা উৎপাদন করেও মাছ বেচা বিক্রি করতে পারতেছি না। এগুলো যদি অবাধ এরকম চলে তাহলে বন্ধ হওয়ার পথে আমাদের এই হ্যাচারিগুলো। পটুয়াখালীতে নিবন্ধিত 5টি গলদা চিংড়ি হ্যাচারি রয়েছে। প্রতিটি হ্যাচারিতে 30 থেকে 50 জনের বেশি শ্রমিক কাজ করেন। হ্যাচারিগুলো বন্ধ হয়ে গেলে শুধু ব্যবসায়ী নয়, জীবিকা হারানোর শঙ্কায় পড়বেন শত শত শ্রমিক। হ্যাচারি দিয়ে আমরা আমাদের সংসার পারিবারিকভাবে আমরা চলতে পারি। আমাদের একটা হ্যাচারিতে 30 জন করে কর্মচারী আছে, 2টা হ্যাচারিতে 60 জন। এরকম বাংলাদেশে আরও প্রচুর হ্যাচারি আছে, যেগুলো হ্যাচারিতে অনেক কর্মচারী আছে। আস্তে আস্তে যদি পুনঃ বিক্রি না হয় তাহলে আমাদের আমরা যারা কর্মচারী আছে আমরা পথে বসে যাব। চিংড়ি হ্যাচারি ব্যবসায়ীদের সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। কিছু অসাধু লোক তারা রেণুপোনা সংগ্রহ করার সাথে জড়িত আছে বলে আমরা জেনেছি এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেন রেণুপোনা না ধরা হয়। যারা আমাদের কথা শুনছে না তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বেশ কিছু সফল অভিযান করে রেণুপোনা ধরে আমরা নদীতে বা জলাশয়ে অবমুক্ত করেছি। প্রতি বছর প্রতিটি হ্যাচারি থেকে উৎপাদন করা হয় 1.5 থেকে 2 কোটি গলদা চিংড়ির পোনা। তাই অবৈধভাবে রেণুপোনা কেনাবেচার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। শুভেন্দু অধিকারীর শপথের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আজ শুরু হলো বিজেপি যুগ। পৌর কাউন্সিলর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাঝে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব। কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু, এরপর তৃণমূল কংগ্রেস এবং সবশেষ বিজেপিতে যোগদান। দীর্ঘ এই পথে শুভেন্দুর জীবনে ঘটেছে নানান উত্থান পতন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে পশ্চিমবাংলায় শুরু হলো বিজেপি শাসন। আমি শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় বেলা 11টায় অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর 12টার একটু পর রাজ্যপাল RN রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর পিঠ চাপড়ে আশীর্বাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে হাজির হন প্রধানমন্ত্রী। ছাদ খোলা গাড়িতে মোদির পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রবীন্দ্র জয়ন্তীর এ দিনে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজানো হয় জাতীয় সঙ্গীত। শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নবনির্বাচিত দলের শপথ আজ হচ্ছে না। তামিলনাড়ুর রাজ্যপাল জানিয়েছেন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি বিজয় থালাপতির দল। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএম এর সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দল তামিলাগা, ভেট্রি, কাজাগাম, টিভিকের। শুক্রবার বিকালে দলগুলো টিভিকে সমর্থন জানায়, কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আলেরকার সন্তুষ্ট হননি। তিনি বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় 108টি আসন। বিশ্বকাপের 3 আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে জানিয়েছে ফিফা। 48 দল নিয়ে ইতিহাসের বৃহত্তম এ বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন মেক্সিকো সিটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড মানা। তাদের পাশাপাশি পারফর্ম করবেন মেক্সিকান ফোক ও পপ গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।
শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের ৫ জনকে হত্যা, ২ জনকে আটক করেছে পুলিশ। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছড়ালো, ৩২৪ ঘন্টায় নতুন মৃত্যু ৯ শিশু। পশ্চিমবঙ্গে শুরু হলো বিজেপির শাসন, তামিলনাড়ুতে আটকে গেছে নতুন সরকারের শপথ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।